নমস্কার বন্ধুরা, অর্কুশ ভিশনে সবাইকে স্বাগত। আজকে যে মূলাঙ্ক নিয়ে আমি কথা বলতে চলেছি সেই মূলাঙ্ক হলো 4। তো 4-এর কি বৈশিষ্ট্য, কোন কোন তারিখে যারা যে জাতক বা জাতিকা জন্মেছেন তাদের মূলাঙ্ক 4 হবে, সবই বলবো। তবে মূল ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব যে যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, শেয়ার করো, এবং যেটা যদি কিছু আরও জানার থাকে বা ভেতরে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাও। তো মূল ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলে নিই। পুরাকালে সর্বানু বলে একজন অসুর ছিল। যখন সমুদ্র মন্থন হয়, একদিকে দেবতারা এবং অন্যদিকে অসুরেরা তারা এই সমস্ত কাজে একসঙ্গে থেকে অমৃত কুম্ভের সন্ধান করেছিল। তো যখন শেষ নাগকে ধরে টানাটানি চলছে এবং সব শেষে যখন অমৃত কুম্ভ অর্থাৎ অমৃত উঠে আসে সমুদ্র মন্থনের পরে, তখন একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে এই যে ভগবান বিষ্ণু ঠিক করেছিলেন যে যদি কোনোভাবে এই অমৃত অসুরদের হাতে চলে যায় তাহলে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে একটা বিনাশ নেমে আসবে। কারণ তারা অমর হয়ে যাবে এবং তাদেরকে কেউ মারতে না পারলে তারা দিনকে দিন তাদের অত্যাচার বাড়িয়ে চলবে। তাই তিনি মোহিনী অবতারে এসে তিনি দেবতাদের ওই অমৃত পান করতে দেন। কিন্তু তার আগে যে অসুরেরা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে ভুলিয়ে তাদেরকে অন্য আনন্দ উৎসবে মাতিয়ে দেন। কিন্তু এদের মধ্যে থেকে একজন অসুর দেবতাদেরই চালাকিটা ধরে ফেলে। তো সে ভাবে যে ভগবান বিষ্ণু আমাদের সঙ্গে এরকম একটা চালাকি করলেন, ঠিক আছে আমিও চালাকি করে আমি গিয়ে অমৃত খেয়ে আসবো। তখন সর্বানু দেবতার বেশ ধরে এসে দেবতাদের মধ্যে বসে অমৃত পান করতে শুরু করেন। আর চন্দ্রর চোখে এই ঘটনাটা নজরে পড়ে যায়। চন্দ্র গিয়ে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে খবর দেন। আর ভগবান বিষ্ণু সেটা জানতে পারার সঙ্গে সঙ্গে সর্বানুর শরীর এবং মাথাটাকে আলাদা করে দেন তার সুদর্শন চক্র চালিয়ে দিয়ে। কিন্তু যেহেতু সর্বানুর মুখে অমৃত চলে গিয়েছিল এবং তার গলা অবধি পৌঁছেও গেছিল, অর্থাৎ শরীরে প্রবেশ করে গেছিল, তাই তার মৃত্যু হলো না। কিন্তু মাথা এবং দেহটা দুটো আলাদা আলাদা অংশে ছিন্ন হয়ে গেল এবং সেই অবস্থাতেই তারা বেঁচে রইল। এই দুটো অংশে যে মাথাটা সেটাই হচ্ছে রাহু, আর যেটা দেহ অংশ সেটা হচ্ছে কেতু। আসলে রাহু কেতু একজনই অসুর। এবার আসি জ্যোতিষশাস্ত্র মতে রাহুকে বলা হয় ছায়াগ্রহ আর কেতুকেও বলা হয় ছায়াগ্রহ, যেহেতু তাদের এইরকম একটা ঘটনা ঘটে রয়েছে। যে কোনো জাতক বা জাতিকা যাদের জন্ম যে কোনো মাসে 4, 13, 22 এবং 31 তারিখে তাদের মূলাঙ্ক কিন্তু 4 এবং মূলাঙ্ক 4 হচ্ছে রাহুর সংখ্যা। অর্থাৎ মূলাঙ্ক 4-এর জাতক বা জাতিকাদের রাহু কন্ট্রোল করে। এবার রাহু নামটা শুনলেই আমরা সবাই একটু ঘাবড়ে যাই। রাহুর দুটো রূপ আছে। রাহু যেহেতু অমৃত পান করেছিলেন এবং কিছুটা দেবত্বের ছোঁয়া পেয়েছিলেন, সেই কারণে রাহু এবং কেতু এনারা দুজনেই হচ্ছেন কিন্তু ন্যায়ের দেবতা। এনারাই হচ্ছেন শনি ঠাকুরের দুটো হাত বা দুজন সৈনিক বলতে পারো। তো শনি ঠাকুর অর্থাৎ শনি গ্রহ, রাহু এবং কেতু এনারা সবাই যেটা দেখেন যে মানুষ তার কর্ম দিয়ে কতটা সৎ পথে চলছে, তার ভেতরে কি কি ভালো গুণ রয়েছে। যে মানুষ যত ভালো কাজ করবে অর্থাৎ তার কর্ম যত ভালো হবে, অন্য মানুষের ক্ষতি করবে না, নিজেদের কাজটাকে দায়িত্বপূর্ণভাবে পালন করবে এবং
একই সাথে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, টিপটপ রাখবে। এদের সমস্ত ভালো কাজগুলোকে এই 3 গ্রহ বা 3 দেবতা মিলে, দেবতাই বলা চলে এদের, তো 3 গ্রহ বা দেবতা মিলে মানুষের এই ভালো কর্মগুলোর ভালো ফল দেন। কিন্তু সাথে এক একজন এক এক রকম। আমি শনির ব্যাপারটা নিয়ে পরে বলবো, শুধু এটুকুন জেনে রাখো যে যারা শনির জাতক বা জাতিকা হন তাদের প্রচুর কর্ম করতে হয়। সঠিক ফল অর্থাৎ তাদের কর্মের সঠিক ফলাফল পাওয়ার জন্য তাদের এত কর্ম করতে হয় যে মাঝে মাঝে তাদের মধ্যে হতাশা চলে আসে। রাহু কি করেন? রাহু এদের মধ্যে কর্মটা করতে দেন, তার সঙ্গে একটা চালাকি করেন, তাকে বিভিন্ন রকম লোভ দেখাতে থাকেন। এবং এই লোভের ফাঁদে যদি একবার পা দিয়েছ তাহলেই তোমার রাহু খারাপ হবে এবং তার খারাপ ফলাফল দেখতে পাবে। এবার বলি এই মূলাঙ্ক 4-এর যারা জাতক বা জাতিকা তাদের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য। যেহেতু এদের কাছে অর্থাৎ রাহু, শুধু মাথার অংশটাকে রাহু বলছি, এবং সেখানে একটা থট প্রসেস অলওয়েজ চলতে থাকে, তাই দেখা যায় মূলাঙ্ক 4 যাদের হয় তাদের থট প্রসেসটা অন্য আর 5টা মানুষের থেকে একদম আলাদা। তারা টেকনোলজি রিলেটেড যে চিন্তাভাবনা আছে, যে থট প্রসেস আছে, সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, বুদ্ধিমান হন। এবং এদের মধ্যে যেটা থাকে যে এদের কথাবার্তা এবং আচার ব্যবহারের জন্য এরা খুব বেশি বন্ধু তৈরি করতে পারে না। একটা নিজেদের সার্কেল থাকে, সেই সার্কেলের মধ্যে এরা বিলং করতে ভালোবাসে। অর্থাৎ বন্ধুত্বটা খুব চুজি এবং লিমিটেড পিপলের মধ্যে। এই ধরনের মানুষকে ভুল বোঝাটা খুব সহজ এবং ভুল বোঝাও হয়। ফ্যামিলি, বন্ধু বান্ধব এরা যে কোনো জায়গা থেকে যদি কোনো বড় সার্কেলে এরা গিয়ে পড়ে, দেখা যায় এদের কথাবার্তাকে একটু ভুলই বোঝা হয়। কিন্তু আসলে এরা কিন্তু মেন্টালি খুব স্ট্রং হন এবং এদের ভেতরে যেটা থাকে যে একটা সবসময় নিজেকে সেফ সাইডে রাখা এবং নিজের মান ইজ্জতের ব্যাপারে এনারা ভীষণ কনসার্ন হন। অর্থাৎ নিজেদের মান ইজ্জত, মান সম্মান কোথাও সমস্যায় পড়ছে এরম কোনো কাজ করতে এনারা চান না। আবার উল্টোটা এমন হয় যে রাহু যাদের খারাপ তারা এত আনসোশ্যাল কাজে জড়িয়ে পড়েন যে তারা জীবনে আর ওই পাঁক থেকে উঠে দাঁড়াতে পারেন না। এবং এদের কথাবার্তা সব কিছুর মধ্যে যেটা থাকে এটা একটা থট প্রসেস, অর্থাৎ কিনা এটা খুব ইনফরমেটিভ হন, এদের কাছে প্রচুর তথ্য থাকে। এই সম্বন্ধে একটা কথা বলি যে যখন রাহুর এবং কেতুকে সুদর্শন চক্র চালিয়ে বিষ্ণু দুটো ভাগে ভাগ করে দেন সর্বানুর শরীরটাকে, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এই কাণ্ডটা হঠাৎ করে করতে গেলে কেন? তোমাদের তো এটা খাওয়ার কথাই ছিল না, তুমি এসে লুকিয়ে এরম খেতে গেলে, তারপর দেখো তোমাকে এই অবস্থায় বেঁচে থাকতে হবে। তোমরা একই অসুরের শরীর, অথচ দুটো আলাদা আলাদা এন্টিটি হয়ে তোমাদের চলতে হবে। তখন রাহু কিন্তু আর্গুমেন্ট করেছিলেন যে ভগবান, যখন অমৃত মন্থন করার সময় এসেছিল আপনাদের দ্বারা একলাই জিনিস হতো না, শুধু দেবতাদের দ্বারা আপনাদের অসুরের সাহায্য নিতেই হতো। তো আপনি বলুন তো, আপনি অসুরের সাহায্য নিয়েছেন, আপনি শেষনাগের সাহায্য নিয়েছেন, অথচ যখন অমৃতটা পাওয়ার সময় এলো তখন কেন আপনারা শুধু নিজেরাই সেটা নিলেন? কেন সেটা শুধু দেবতাদের জন্যই বরাদ্দ হলো, কেন অসুরদের জন্য নয়? তাদের পারিশ্রমিক হিসাবেও তো এই পাওয়া উচিত ছিল। তখন বিষ্ণু বলেন যে তোমরা যদি এটা পেতে তাহলে তো তোমরা অত্যাচার বাড়িয়ে দিতে। তখন তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন বিষ্ণুকে যে যদি খারাপ না থাকে তাহলে ভালোর গুরুত্ব মানুষ বুঝবে কি করে। অর্থাৎ এনারা এই মূলাঙ্ক 4-এর যারা জাতক বা জাতিক হন এরা কিন্তু খুব আর্গুমেন্টাল হন, কিন্তু ইনফরমেটিভ। এনাদের সঙ্গে যুক্তি তর্কে পেরে ওঠা খুব মুশকিল এবং দেখা যায় নিজেদের কথার ভাঁজে এরা কিন্তু অন্যকে বেশ লজিক্যালি পরাস্ত করে দেওয়ার ক্ষমতা রাখেন। আপনার সামনে যদি কোনো মূলাঙ্ক 4-এর ব্যক্তি এসে কথাবার্তা বলতে থাকে, খুব সোজা হবে না তাকে যে কোনো কিছু বুঝিয়ে দেওয়া। যে কোনো টেকনোলজি রিলেটেড ম্যাটারে এদের প্রচণ্ড ইন্টারেস্ট থাকে।
তাই দেখা যায় এদের জন্য যে কেরিয়ারটা হয় সেটা যে কোনো টেকনোলজি রিলেটেড কাজে, অর্থাৎ মাথার কাজ যেখানে খুব বেশি, সেখানে এদের কিন্তু খুব কাজে লাগে। মূলাঙ্ক 4-এর আধিকারিকদের মধ্যে দেখা যায় একটা জিনিস, যেহেতু একটু আগে বললাম যে মাথার কাজ যেখানে বেশি সেটা এদের পক্ষে সবথেকে ভালো কেরিয়ারের দিকে যায়। এবং আরও একটা জিনিস দেখা যায় যে বলা হয় এরা সমাজে বদল আনে। আর মানে কি হয়, এদেরকে একরকম ক্রান্তিকারী বলা যেতে পারে, রেবেল বলা যেতে পারে। তার মানে কিন্তু অ্যান্টি সোশ্যাল কিছু হবে যে সবসময় তা নয়, সেটা তো অন্য প্রসঙ্গ হয়ে গেল। কিন্তু সমাজে বদল আনা, নতুন রীতিনীতি যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসা এনাদের কাজ। অর্থাৎ প্রচলিত রীতিনীতি, ধারণা এই সমস্ত নিয়ে যারা আমরা চলে থাকি তার উল্টো রাস্তায় বা তার অন্য রাস্তায় হেঁটে গিয়ে নতুন বদল এনে সমাজকে আরও ভালোর দিকে নিয়ে যাওয়াটাও এদের কাজে। সেই কারণে এদের কথা অনেকে কিন্তু ভালো করে ধরতে পারেন না বা বুঝতে পারেন না। তো মূলাঙ্ক 4-এর যে সার্কেলটা সেটা এতটাই ছোট হয় যে দেখা যায় অনেক সময় তার ফ্যামিলি, তার পরিবারের মানুষজনও তাকে খুব একটা ভালো করে বুঝে উঠতে পারেন না। তার ফ্রেন্ড সার্কেল এই কারণেই কিন্তু ভীষণ ছোট হয়। আর এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে স্বরভানু অর্থাৎ রাহু এবং কেতু জুড়ে গিয়ে যে আসল অসুর ছিল, স্বরভানু ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড আসুরা ইন দিস গ্রুপ। সেই কারণেই কিন্তু উনি আর্গুমেন্ট করতে পারতেন খুব ভালো এবং লজিক্যাল আর্গুমেন্ট করতেন। তো মূলাঙ্ক 4-এর আধিকারিকরাও কিন্তু সেই লজিক্যাল আর্গুমেন্টটাকে খুব ভালো করে করতে পারে। এবার আসি এই ঘটনার মধ্যে যদি আমরা দেখি যে রাহু কেতু কীভাবে সৃষ্টি হলো, সেই ঘটনাটাকে যদি আমরা বারবার বিশ্লেষণ করি তাহলে মূলাঙ্ক 4-এর সব কিছুর মধ্যেই আমরা পেয়ে যাব এর মধ্যে। তো এখানে দেখুন, এখানে কি দেখা যাচ্ছে যে এদের জন্য এবার কি কি করতে হবে বা কি কি করা উচিত। প্রথম বলি এদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর কথা। মূলাঙ্ক 4-এর যারা জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে তাদের জন্যে মূলাঙ্ক 4 এবং মূলাঙ্ক 8 একদমই উপযুক্ত জীবনের সঙ্গী বা সঙ্গিনী হবে না। এটাকে আপনারা অ্যাভয়েড করবেন, এটাকে এড়িয়ে চলাই ভালো। কেন? কারণ 4, 4 বা 8 এই জাতক বা জাতিকাদের সঙ্গে এদের মতের সেইভাবে কোনো অর্থে মিল হবে না। যে যার নিজের জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবে এবং সেইটা নিয়ে যে আর্গুমেন্টটা হবে সেটা কিন্তু জীবনে চলার ক্ষেত্রে মস্ত বাধার কারণ হয়ে দাঁড়াবে। তো সেই কারণে মূলাঙ্ক 4-এর জন্য 4 এবং 8 কোনোভাবেই ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে না। হবে কে? হবে মূলাঙ্ক 1, মূলাঙ্ক 6 এবং মূলাঙ্ক 7। এই 3টে যে মূলাঙ্ক যাদের আছে তারা এদের জীবন খুব ভালো সঙ্গী বা সঙ্গিনী হবে। তো মূলাঙ্ক 1 হচ্ছে সূর্যর জাতক বা জাতিকা যারা হন, মূলাঙ্ক 6 হচ্ছে যারা শুক্রের জাতক বা জাতিকা হন এবং মূলাঙ্ক 7 হচ্ছে যারা কেতুর জাতক বা জাতিকা হন। এদের সঙ্গে মূলাঙ্ক 4-এর খুব ভালো মিল হবে। এরা পরস্পরের জীবনের সঙ্গী সঙ্গিনী হলে জীবনটা ভালোই কেটে যাবে। 7 তো হবেই, তার কারণ হচ্ছে রাহু এবং কেতু জুড়ে গিয়ে যদি একটা গোটা শরীর হয়ে যায় সেখানে মিল তো হবেই হবে। তাই 4 আর 7-এর বলা হয় এই দুজন জীবন সঙ্গী বা সঙ্গিনী হলে তাদের জীবন সবথেকে বেশি সুখের হয়। এছাড়াও 5 নম্বরও এদের জীবনে খুব একটা খারাপ হবেন না, কারণ 5 নম্বর হচ্ছেন বুধের জাতক বা জাতিকারা। তো এটা গেল জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের কথা। এদের কেরিয়ারের জন্য আগেই বলেছি, যেমন টেকনোলজিক্যাল কোনো কাজ, রাজনীতি এদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা হতে পারে। যদি কেউ প্রফেশনাল রাজনীতি করেন তাহলে তারা জীবনে সাফল্য পাবেন। উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি মূলাঙ্ক 4-এর অধিকারী। এছাড়া এই যে অন্যান্য কেরিয়ারগুলোর মধ্যে এদের জীবনে এরা কোনো অকাল্ট বা জ্যোতিষশাস্ত্র নিয়েও চর্চা করে দেখতে পারেন এবং এই লাইনেও এদের সাফল্য আসবে। আর যেহেতু মূলাঙ্ক 4-এর যারা আধিকারিক আছেন তারা ভীষণভাবে মান সম্মান অর্থাৎ মান ইজ্জত নিয়ে এরা ভীষণ কনসার্ন, এরা অনেক সময় দেখা যায় একটা সেফ ওয়ে অফ লাইফ চুজ করে নেন। কীরকম? ধরা যাক যে এনারা ভাবলেন কোনো একটা ভালো এক্সাম, সরকারি পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা ক্রস করলেন, সেটাকে ক্র্যাক করে
একটা সেফ চাকরি নিয়ে নিজের জীবন অতিবাহিত করবেন, কারণ সেখানে জীবনের ঝুঁকিটা কম। তো এরা কিন্তু সচরাচর ঝুঁকি নিতে চান না, ঝুঁকি নেওয়ার ব্যাপারটা এদের ভেতর থাকে না, কারণ তাদের ভেতরে একটা জিনিস কাজ করতে থাকে যে আমি যেন এমন কোনো কাজ করব না যাতে আমার মান সম্মানটা কোনো রকম সমস্যায় পড়ে, আমি বা আমার পরিবারের কাউকে আমাকে নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়। তো এই ব্যাপারে এরা ভীষণ কনসার্ন থাকেন। তো দেখা যায় এরা এই ধরনের কাজেও অনেক সময় এগিয়ে যান এবং এতে সাফল্যও পান। তার কারণ কাজটাই তো মাথার, রাহু মানেই তো মাথাটাই কাজ করে সেখানে, এবং ইনফরমেটিভ এবং যদি দেখা যায় লজিক্যাল একটা মানুষ থাকে, তাহলে তার সাফল্য পাওয়াটা খুব একটা বিরাট বড় কিছু হয়ে ওঠে না, তার কাছে সাফল্যটা স্বাভাবিকভাবে এসে ধরা দেয়। এই মূলাঙ্ক 4-এ জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা দুজন দেবতাকে অবশ্যই স্মরণ করবেন। আপনাদের জীবনে এই দুজন ভগবান বলুন, দেবতা বলুন, দেবী বলুন, এরা হচ্ছে মাস্ট। প্রথমে আসি শ্রী গণেশজির কথায়। গণেশজিকে এনারা নিত্যদিন স্মরণ করবেন, গণেশজির বীজ মন্ত্র জপ করবেন স্নান করে উঠে। তো আপনাদের জীবনে এটা খুব কাজে দেবে। তার কারণ দেখুন, গণেশ ঠাকুর কেন এই মূলাঙ্ক 4-এর জন্য এত উপযুক্ত, কারণ গণেশ ঠাকুরের নিজের ফরমেশনটা ভাবুন, শরীরটা মানুষের, মাথাটা একটা হাতির, অর্থাৎ এখানেও কিন্তু দেহ এবং মাথার আলাদা আলাদা দুটো কম্বিনেশন কাজ করছে। তো গণেশ ঠাকুরের হচ্ছেন তাদের জীবনের খুব উপযুক্ত একজন দেবতা, যাদের স্মরণ করলে এনাদের জীবনে সাফল্য আসতে বাধ্য। এছাড়াও সমস্ত জীবন ধরে সমস্ত রকম প্রোটেকশনের জন্যে এনাদের রোজ মা দুর্গার বীজ মন্ত্র জপ করা উচিত। মা দুর্গার বীজ মন্ত্র জপ করলে আপনাদের সাফল্য, আপনাদের জীবনে বিপদ আপদ, অন্যান্য সমস্যাগুলো থেকে আপনারা অনেক দূরে থাকবেন। তো মূল আপনাদের কাজই হচ্ছে যে মূলত শ্রী গণেশ ঠাকুর এবং মা দুর্গাকে নিয়মিত স্মরণ করা। মূলাঙ্ক 4-এর জাতক বা জাতিকার জন্য উপযুক্ত পাথর হচ্ছে গোমেদ। একটা ভালো কোয়ালিটির গোমেদ ধারণ অবশ্যই করা উচিত। 5 রতি কমপক্ষে 5 রতির গোমেদ যদি সোনা দিয়ে বাঁধিয়ে পরা যায়, সোনা দিয়ে বাঁধিয়ে মধ্যমার আঙ্গুলে যদি ধারণ করা যায়, তাহলে মূলাঙ্ক 4-এর জাতক বা জাতিকারা অত্যন্ত ভালো ফল পাবেন। তবে এই পাথরটা ধারণ করার আগে নিশ্চিতভাবে আপনারা কোনো না কোনো জ্যোতিষীর কাছে নিজেদের কুষ্টিটা একবার দেখিয়ে নেবেন, এবং তারাই সঠিকভাবে গাইড করবেন যে কিভাবে আপনাদের পড়লে এটা উপকারে দেবে। মূলাঙ্ক 4-এর জাতক বা জাতিকা যারা আছে তাদের জন্য একটা জিনিস খুব দরকার, প্রতি মঙ্গলবার করে অবশ্যই মা দুর্গার ছবিতে বা মা দুর্গার কোনো মূর্তি থাকলে বা বাড়ির আশপাশে যদি কোনো মা দুর্গার মন্দির থাকে, সেখানে অবশ্যই জবা ফুল নিবেদন করবেন নিয়মিত। প্রত্যেক মঙ্গলবার, পারলে প্রত্যেক মঙ্গলবারই করবেন। এটা আপনাদের জীবনে একটা বিরাট বড় আশীর্বাদের কাজ করবে। হয় জবা ফুলের মালা দেবেন, নয় জবা ফুলের যদি মালা জোগাড় করতে নাও পারেন, অন্তত 1-2 জবা ফুল মা দুর্গার ছবিতে বা মা দুর্গার পায়ে দিয়ে আসবেন। এই রেমিডিগুলোকে একটু খেয়াল রাখতে হবে। আপনাদের জন্য উপযুক্ত রং হচ্ছে যে কোনো রং, কিন্তু হালকা রং, যে কোনো রং কিন্তু হালকা রং, হালকা সবুজ, হালকা নীল, হালকা হলুদ, সাদা, এগুলো আপনাদের জন্য উপযুক্ত পোশাক হবে। যত ডিপ রং, গভীর রঙের দিকে আপনারা যাবেন, সেই গভীর রং কিন্তু আপনাদের জন্য খুব একটা উপকারী হবে না। ডিপ কালারটাকে অ্যাভয়েড করবেন। এটা আপনাদের জন্য ভীষণ রকমের উপকারী একটা পোশাক। ঊর্ধ্বাঙ্গে যখন ধারণ করবেন তখন এগুলো একটু খেয়াল রেখে চলবেন। আপনাদের জীবনে সাফল্য পাওয়ার অন্যান্য রাস্তাগুলোর মধ্যে একটা হচ্ছে, আপনারা যে কথাবার্তাগুলো বলেন সেই কথাবার্তাগুলোকে একটু লজিক্যাল পয়েন্টে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের জীবনে যেটুকুই বন্ধু থাকুক বা যারাই বন্ধু হয়ে থাকুক, যারা আপনার আশপাশে থাকবে তারা আপনাকে বুঝবে। আপনাদের জন্য টাইগার আই যে ক্রিস্টালটা আছে সেটা ভীষণ উপকারী হবে। টাইগার আইটা ব্যবহার করে দেখতে পারেন, গলায় পেন্ডেন্ট হিসেবে পরতে পারেন, আংটি হিসেবেও পরতে পারেন। তবে আংটির থেকে ভালো হবে যদি ব্রেসলেট হিসেবে আপনারা এটাকে ব্যবহার করেন। ডান হাতে বাঁ হাতে এটার কোনো ব্যাপার নয়, যে কোনো হাতে পরতে পারেন। ব্রেসলেট হিসেবে টাইগার আই ব্যবহার করে দেখুন। টাইগার আই আপনাদের জন্য একটা খুব উপকারী এবং খুব ভালো ক্রিস্টাল।
বা এটাকে সেমি প্রিসিয়াস স্টোনও বলা হয়। তো এটা আপনাদের জন্য খুব উপকারী হবে। এটা আপনাদের জীবনে অনেক স্ট্রাগল প্রবলেমগুলোকে, অনেক বাধা বিপত্তিকে দূর করে দেবে। নাম্বার 4-এর সংখ্যাটাকে বলা হয় একটু স্ট্রাগলিং নাম্বার আছে। এটা স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগল কম বেশি আমাদের সবার জীবনেই থাকে। 4-এর ক্ষেত্রে স্ট্রাগলটা একটু বেশি। স্ট্রাগলরা ভীষণ কর্মঠ হন, প্রচুর পরিমাণ কর্ম করতে পারেন। তো স্ট্রাগল লেগে থাকে, কারণ রাহু নিজেই একটা স্ট্রাগলিং গ্রহ। এবং কোথাও কোথাও এই 4 নম্বর মূলাঙ্কের অধিকারীদের, যাদের এই ড্রাইভার নাম্বারটা 4 হয়, তাদের একটা ঠকে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই কারণেই মানুষের সঙ্গে বুঝে শুনে মেশা ভালো। ঠকে যাওয়া মানে এমন নয় যে আপনাকে সরাসরি কেউ ঠকালো। অনেক সময় এমনও হয় যে আপনি প্রচুর কর্ম করলেন, অথচ তার ক্রেডিটটা অন্য কেউ নিয়ে চলে গেল। আপনি যে আইডিয়াটা তৈরি করলেন তার ফলাফলটা অন্য কেউ ভোগ করলো। তো এও এক ধরনের ঠকে যাওয়া। তো যখন করবেন তখন সতর্ক হয়ে করবেন। বিশেষ করে অফিসে যারা চাকরি করছেন, আপনারা হার্ডওয়ার্কিং, আপনাদের পরিশ্রমের মূল্যটা যেন সঠিক সময় সঠিক জায়গায় আসে এবং সঠিক লোকের কাছে তা পৌঁছে, এটা খেয়াল রেখে করবেন। তাহলে আপনাদের জীবনে সাফল্যটা আসবে। ডিসিপ্লিন থাকবেন, ডিটারমাইন্ড থাকবেন, আর সবসময় উল্টো দিকের মানুষকে একটু বুঝে কথা বলার এবং বুঝে মেশার চেষ্টা করবেন। আপনারা এমনি চুজি হন, তবুও এগুলো একটু দেখে করবেন। আপনাদের জন্য রেমিডিগুলো যদি বলা যায়, তাহলে আগেই বলেছি মা দুর্গার নাম নেবেন, তার ইষ্ট নাম জপ করবেন, কারণ মা দুর্গাই হচ্ছে আপনাদের ইষ্ট দেবতা। মা দুর্গার নাম আপনারা যতবার জপ করবেন তত আপনাদের ভালো। কমপক্ষে 108 বার দিনে জপ করা খুব ভালো ফল দেবে। দিনের শেষে হোক, স্নান করে হোক, যদি সুযোগ পান একটা কাজ যদি করেন, তাহলেও আপনাদের খুব ভালো ফল দেবে। সেটা হচ্ছে একটা খাতা নেবেন, সাদা খাতা, লাল পেন নেবেন। লাল পেন দিয়ে সাদা খাতাতে ওং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বাহা এই মন্ত্রটা লিখবেন। 108 বার লিখতে পারলে তো অত্যন্ত ভালো হয়। যদি না পারেন, প্রত্যেক দিন অন্তত 11 বার করে লিখবেন। আপনাদের জীবনে কি অসাধারণ ফল দেবে, এটা আপনারা নিজেরাই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের যে স্ট্রাগলিং লাইফটা, সেটাকে ইজি করার আরেকটা প্রসেস আছে, আরেকটা রেমিডি আমি বলে দিচ্ছি। যত কুকুর আছে, বিশেষ করে যদি রাস্তার কুকুর, যেগুলোকে আমরা স্ট্রে ডগস বলি, সেই রাস্তার কুকুরকে যদি আপনারা দুধে রুটি বা ব্রেড, ময়দা রুটি বা ব্রেড, বা না থাকলে অন্তত আটা রুটিও যদি খাওয়াতে পারেন, এবং যত খাওয়াবেন আপনাদের তত স্ট্রাগলের যে ডিউরেশনটা তত কমে আসবে। আপনাদের সাফল্য, আপনাদের বাধাগুলো তত কমে আসবে। চারিত্রিক দৃঢ়তাটা বজায় রাখবেন। যেখানে সেখানে চারিত্রিক দৃঢ়তাটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের জীবনে থাকবে। আপনাদেরকে প্রচুর লোভ দেখানো হবে বিভিন্ন দিক থেকে। তো চারিত্রিক দৃঢ়তাটা জীবনের সব ক্ষেত্রে বজায় রেখে চলবেন। রাহু কিন্তু এসবের খুব পরীক্ষা নেন। আপনাদের জীবনে হঠাৎ করে ধনযোগের, ধনপ্রাপ্তি যেটা বলি আমরা, ধনপ্রাপ্তির একটা যোগ থাকে। তবে তার কথা ভেবে নিজের কর্মকে বন্ধ করে দেবেন না। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত খেয়াল রাখবেন, কারণ মাথা আপনাদের চলবে, মাথার কাজ আপনাদের ঠিক থাকবে। তো শরীরকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, তাহলে জানবেন আপনাদের তা অত্যন্ত শুভ ফল দেবে। আপনাদের জীবনের সফলতার রাস্তাটা অনেকটাই খুলে দেবে। এবং শরীর ঠিক রাখার কথা বলতে এই জন্য বলছি, ফিটনেস বিভিন্ন প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করবেন, কিছু না পারলে হাঁটবেন, দৌড়বেন, আর সবথেকে ভালো হয় যদি কোনো জিম জয়েন করেন, সেখানে গিয়ে যদি লোহা তুলতে পারেন। এটা আপনাদের জন্য একটা অত্যন্ত ভালো রেমেডি। শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে, এবং লোহার স্পর্শ আপনার শরীরে পেলে সেটাও রাহুকে শান্ত রাখার বা রাহুকে আরও ভালো ফল দেওয়ার জন্য খুব কাজ করে। এবং খাদ্যাভ্যাসে একটা জিনিস খেয়াল রাখবেন, খাদ্যাভ্যাসে আপনাদের যদি সম্ভব হয় অন্যান্য যে কোনো খাবারের সাথে মুরগির কোনো খাবার যত কম খাবেন তত ভালো। এটাও রাহুকে ভালোর দিকে এগিয়ে নেয়। মুরগির
যে কোনো তৈরি খাবার অর্থাৎ চিকেন যেটা আমরা খাই সেই চিকেনের ব্যবহার যত কম করতে পারেন তত ভালো আপনাদের পক্ষে। তো বন্ধুরা, এই ছিল মূলাঙ্ক চার এবং তার জন্য কিছু রেমেডি। তো এই স্বল্প পরিসরে আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের কাছে বললাম। আপনাদের এরপরেও যদি কারোর কিছু জানার থাকে আমাকে অবশ্যই লিখে পাঠান, আমি তার যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি এর পরবর্তী মূলাঙ্ক 5কে নিয়ে। ধন্যবাদ, নমস্কার, রাধে রাধে।